নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, সুপার কাপের প্রথম সেমিফাইনালিস্ট হলো এফসি গোয়া। ইন্টারকাশিকে তারা 3-0 গোলে হারিয়ে গ্রুপ টপ করে সেমিফাইনালে চলে গেল। ফলে এই টুর্নামেন্টের দুটো শক্তিশালী টিম নর্থ ইস্ট আর জামশেদপুর, তারা কিন্তু এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিল। অ্যাকচুয়ালি গ্রুপ বিতে ছিল গোয়া, ইন্টারকাশি, নর্থ ইস্ট আর জামশেদপুর। তো গোয়া যেহেতু দুটো ম্যাচে 6 পয়েন্ট পেয়ে গেছে, আর কালকে নর্থ ইস্ট আর জামশেদপুর ম্যাচটা 2-2 গোলে ড্র হয়েছে, তো সেই জন্য কিন্তু জামশেদপুর আর আলাদিন আজারে সমৃদ্ধ নর্থ ইস্ট এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিল। গোয়া অনেক আগে থেকেই প্র্যাকটিস শুরু করেছে এফসির জন্য, তাদের ভালো টিম, স্ট্রং টিম। তো সেমিফাইনালে একটা কিন্তু স্ট্রং টিম গেল। এরপর যদি আমরা একটু সুনীল ছেত্রীকে নিয়ে কথা বলি, তো আজকে বেঙ্গালুরু প্রথম ম্যাচ মোহামেডানের সাথে খেলবে। তো সেই ম্যাচে নামার আগে সুনীল ছেত্রীর সাথে কিন্তু কন্ট্রাক্টটা এক্সটেনশন করে নিল বেঙ্গালুরু। 41 বছর বয়স ছেত্রীর। এখন এই বয়সে এসে কত বছরের চুক্তি করা হয়েছে সেটা জানানো হয়নি, তবে 1 বছরের জন্য হয়তো এক্সটেনশন হয়েছে। আজকে বেঙ্গালুরুর সঙ্গে 7:30 দিয়ে ম্যাচ রয়েছে, দেখা যাক এবার তারা কেমন খেলে। এরপর যদি আমরা একটু সুপার কাপের ডার্বির রেফারি নিয়ে কথা বলি, তো ডার্বির রেফারি কে হতে চলেছে সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন। তো ডার্বি হবে আর এআইএফএফ এর ফেভারিট হরিশ কুন্ডু থাকবে না, এটা কি হতে পারে? হরিশ কুন্ডু না থাকলে আনফেয়ার খেলাটা হবে কি করে? তো সেই জন্য কিন্তু এই ডার্বিতেও হরিশ কুন্ডুকেই রেফারি করা হয়েছে। তো এআইএফএফ জানে কি করে ইস্ট বেঙ্গলকে অসুবিধার মুখে ফেলতে হয়। তো সেই ম্যাচ টাইমিং হোক, বাজে প্র্যাকটিস মাঠ হোক, ব্রডকাস্টিং হোক, ম্যাচের মাঠ হোক, এখন আবার তাদের ফেভারিট অস্ত্র হরিশ কুন্ডু কিন্তু ডার্বির রেফারি। এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্সের কথা বলি, আজকে কেরালার প্রথম ম্যাচ রাজস্থানের সাথে 4:30 দিয়ে। তো সেই জন্য কেরালা তাদের স্কোয়াডও ঘোষণা করে দিয়েছে। আরশেখ, যে এতদিন মোহনবাগানে ছিল, সে এখন কিন্তু কেরালার গোলকিপার, সাথে সচিন সুরেশও আছে। ডিফেন্ডারদের মধ্যে রয়েছে নাওচা সিং, আইবান ঢাউলিং, বিকাশ ইউংনাম, অময় রানাওয়াডে, দুসান ল্যাগটর, হরমিপম রুইভা, জুয়ান রড্রিগেজ। আজ মাঠে থাকছে লুনা, ভিভিন মোহনান, দানিশ ফারুক, আইমেন, ফ্রেডি। আর ফরওয়ার্ডদের মধ্যে রয়েছে নোয়া, কলিডা, ওবেইটা, থিয়াগো আলভেস, কোরো সিং, নিহাল সুদেশ। গতবারে লুনা আর নোয়ার মধ্যে যে ঝামেলা ছিল, এবার কিন্তু সেটা হয়তো মিটে গেছে, তারা কিন্তু একসাথে খেলছে। গতবারের হতাশাজনক পারফরমেন্স ছিল কেরালার, সেটা কাটিয়ে কিন্তু এবার তারা আজকে থেকে নতুন মরশুম শুরু করবে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো প্র্যাকটিসে একদিন বিরতি নিয়ে রিকভারি সেশন করে আজকে থেকে কিন্তু আবার প্র্যাকটিসে ফিরে গেছে ইস্ট বেঙ্গল। প্র্যাকটিসে তারা কিন্তু যথেষ্ট চনমনে ছিল, বেশ হাসি খুশি দেখাচ্ছিল সবাইকে। একটা যে চাপা টেনশন ছিল, এই মুহূর্তে কিন্তু সেটা কেটে গেছে। প্লেয়াররা কিন্তু যথেষ্ট ফ্রি সবাই। এখন প্লেয়ারদের মাথায় একটাই জিনিস ঘুরছে, আইএফএ শিল্ডের ফাইনালের প্রতিশোধ কি করে নিতে হবে। আজকে প্র্যাকটিসে কিন্তু খুব একটা হার্ড প্র্যাকটিস হয়নি। প্রথম দিকে বেশ কিন্তু খানিকক্ষণ সময় টিম হার্ডেল হয়েছে। অস্কার প্রত্যেকটা ফুটবলারকে বোঝাচ্ছিল কার কি রোল এবং কি অ্যাপ্রোচে খেলতে হবে। ডার্বি জিতলেই কিন্তু সেমিফাইনালের টিকিট পাকা, সেটাও প্লেয়ারদের মাথায় থাকবে। তো সেই অনুযায়ী প্লেয়াররা কি রকম খেলবে সেটা কিন্তু অস্কার বুঝিয়ে দিচ্ছিল। তারপরে পাসিং হলো, রন্ডো হলো, ফিজিক্যাল ট্রেনিং হলো, মানে হালকা প্র্যাকটিস যাকে বলে, প্লেয়াররা যাতে চোট আঘাতে জর্জরিত না হয়ে যায় সেটা কিন্তু কোচ মাথায় রাখছে। আগেরবার যেটা ইস্ট বেঙ্গলের মেন প্রবলেম ছিল, তো এবারে কিন্তু সেদিকে নজর দেওয়া হচ্ছে বেশি। তো সিচুয়েশন প্র্যাকটিস কিন্তু সেরকম হয়নি বলতে গেলে, অল্প একটু হয়েছে। তারপরে কোচ সবাইকে ছুটি দিয়ে দেয়। তো ডার্বির আগে ইস্ট বেঙ্গল চোট আঘাত থেকে বাঁচতে হালকা অনুশীলনী কিন্তু করলো বলতে গেলে, যাতে কালকে সব প্লেয়াররা ফ্রেশলি মাঠে নামতে পারে। এদিকে মোহনবাগান তো কাল থেকেই প্র্যাকটিস করছে, তারা কিন্তু কোনো ছুটি নেয়নি, মাঠেই তারা রিকভারি করেছে এবং আজকেও তারা সেম কাজ করেছে। এদিকে হালকা চোট আছে কিন্তু টম অলরেডের, সেটা কিন্তু বড় কিছু না। ডার্বি কিন্তু টম খেলছে, ডার্বিতে মোহনবাগানও কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছে। তো অন্যবারের মতো কিন্তু এবারে ডার্বি হবে না, বেশ হাড্ডাহাড্ডি হবে, তা বোঝাই যাচ্ছে। এরপর যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি, তো কালকে আমরা ভিডিওতে বলেছিলাম আইএসএল নিয়ে ইন্টারেস্টেড পার্টিরা এআইএফএফ এর কাছে বেশ কিছু প্রশ্ন করেছে এবং এআইএফএফ কে তার জবাব দিতে হবে। এবার সেই জবাব দেখে এফএসডিএল বা অন্যান্য কোম্পানিরা ঠিক করবে তারা আইএসএল এ ইনভেস্ট করবে কি করবে না। তো এআইএফএফ কিন্তু এফএসডিএল সমেত বাকি সমস্ত কোম্পানিকে সব প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে নিজেদের ওয়েবসাইটে, এবং নিজেদের ওয়েবসাইটে ফেডারেশন 234টি প্রশ্নের জবাব দিয়েছে, যেখানে তারা জানিয়েছে কোনো ফ্র্যাঞ্চাইজি ফ্রি দিতে হবে না ক্লাবগুলোকে, বরং আইএসএল এর শুরু থেকে যে ক্লাবগুলো রয়েছে তারা 10%, বাকি ক্লাবগুলো 20% হারে খরচ করবে নিজেদের লাভটা টুর্নামেন্ট যারা চালাচ্ছে তাদের কাছে। তো টুর্নামেন্ট চালানোর জন্য লাভের 10% বা 20% দিতে হবে ক্লাবগুলোকে, বাকি তারা আর কিন্তু কোনো খরচ করবে না। আর স্পন্সর, ইনভেস্টর, ব্রডকাস্টার এই সমস্ত কাজ করবে কিন্তু যে কোম্পানি আইএসএল চালাবে তারা। আর মেইন যে সমস্যাটা ছিল রেলিগেশন, লিগের রেলিগেশন চালু হবে কি হবে না সেই প্রশ্নের উত্তরে এআইএফএফ বলেছে এটা সুপ্রিম কোর্টের রায়।
যে রেলিগেশন চালু করতেই হবে এখন, এবং এখন যা সিদ্ধান্ত হবে সেটা লিগের যে গভর্নিং কাউন্সিল গঠন হবে তারা নেবে। তো এখন সব প্রশ্নের উত্তর কিন্তু ফেডারেশন দিয়ে দিয়েছে। এবার এখন এফএসডিএল বা অন্যান্য কোম্পানিগুলোর উপর নির্ভর করছে তারা এখন বিড করবে কি করবে না। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।